হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। লিজেন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি মিজানুর রহমান অপু। পড়াশোনা করছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তোমরা জানো গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ইউনিভার্সিটি অ্যাডমিশনের সার্কুলার প্রকাশিত হয়েছে। আর তারপর থেকেই তোমরা জিজ্ঞেস করতেছো ভাই তোমাদের জানা যে ভাইয়া প্রতিটা ইউনিটের মান বন্টন গাইডলাইন এগুলো দেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিমান্ডেবল এবং কম্পিটিটিভ একটি ইউনিট হচ্ছে বি ইউনিট, সেই বি ইউনিট নিয়ে আলোচনা করব। তো দেখো, যদি আলোচনা যাই প্রথমেই বি ইউনিট নিয়ে বললে এটা হচ্ছে একটা দাঁড়াও লেখাটা নেই। ওকে, তো দেখো বি ইউনিটটা হচ্ছে, সরি কালোটা লাগবে। ওকে, দেখো বি ইউনিটটা হচ্ছে একটি কম্বাইন্ড ইউনিট। কম্বাইন্ড ইউনিট বলতে তুমি এখানে আর্টসের হও বা সায়েন্সের হও কিংবা কমার্সের হও, যে কেউ এক্সাম দিতে পারবে। এখানে কোনো কোটা সিস্টেম নাই। কোটা সিস্টেম বলতে যে চান্স পাওয়ার ক্ষেত্রে যে আর্টসের 10 জন, কমার্সের 20 জন, সায়েন্সের 30 জন, এরকম না। যে কেউ চান্স পেতে পারে। শুধু এখানে চান্স হবে মেরিট অনুযায়ী, যে মেরিটের মধ্যে যে প্রথমে থাকবে তারই চান্স হবে। এখানে কোনো গ্রুপের ব্যাপার না। এই কারণে বি ইউনিটে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় এবং সবচেয়ে বেশি পোলাপান পরীক্ষা দেয়। আর সিট সংখ্যাও অনেক কম। যেমন গত বছর তোমার বি ইউনিটে ছিল সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ একসাথে। তখন ছিল 193টা ছেলে, 193টা মেয়ের আসন। কিন্তু এবার গতকালকে সার্কুলার অনুযায়ী ওরা কি করছে, যে আইন অনুষদের জন্য একটি আলাদা ইউনিট করছে। অর্থাৎ এই বি ইউনিট থেকে আইন অনুষদ বেরিয়ে গেছে। এখন বি ইউনিটের শুধু আছে যে সমাজবিজ্ঞান অনুষদ, সরি সমাজবিজ্ঞান অনুষদ, যদি এখানে লেখা ছিল। অর্থাৎ আইন ইউনিট বের হয়ে ওরা এফ ইউনিট তৈরি করছে। এই কারণে বি ইউনিটের এবার আসন সংখ্যা হয়তো 160-এর মতো হবে। অর্থাৎ দেখো 160 ছেলে, 160 আবার মেয়ে। অর্থাৎ আসন সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে, কিন্তু পরীক্ষার্থী দেখা যাবে যে কমবে না। কারণ যারা আইন অনুষদে পরীক্ষা দিবে তারা আইন অনুষদে পরীক্ষা দিবে, আবার বি ইউনিটে পরীক্ষা দিবে। কারণ এখানে বি ইউনিটের মানবন্টন এবং আইন অনুষদের মানবন্টন প্রায় সেম। শুধু আইন অনুষদে হবে ইংলিশ ভার্সনে পরীক্ষা, আর বি ইউনিটে হবে নর্মালি বাংলা ভার্সনে। কিন্তু সাবজেক্টগুলো সেম থাকবে, যেমন বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ। এই কারণে দেখা যাবে যে আগে যদি বি ইউনিটে 20,000 পরীক্ষা দিত, এবারও 20,000-ই পরীক্ষা দিবে। অথচ দেখো সিট সংখ্যা কত কম। তাই বি ইউনিটটা হচ্ছে খুবই একটি প্রতিযোগিতাপূর্ণ ইউনিট। তোমরা যদি বি ইউনিটের প্রিপারেশন নাও, তো এখন থেকে আমরা যে গাইডলাইন দিব বা লিজেন কেয়ার থেকে যে গাইডলাইনগুলো দিবে, তোমরা ভালোভাবে ফোকাস করো। এই 2 মাস টাইম আছে, এই 2 মাসে খুব ভালো মতো তোমার বি ইউনিট টার্গেট করে প্রিপারেশন নেওয়া লাগবে, নাহলে কিন্তু চান্স পাওয়া খুবই টাফ। এখন দেখো, তো আজকে আমি মেইনলি শুধু গাইডলাইন দিব না, আমি গাইডলাইনের পাশাপাশি তোমাদের মানবন্টন থেকে শুরু করে প্রতিটি সাবজেক্ট ভিত্তিক কিছু টপিক আমি সিলেক্ট করেছি, যেগুলো বরাবরই জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি তো বি ইউনিটে পরীক্ষা দিচ্ছিলাম এবং আমি টপ করেছি এবং আইন অনুষদে পড়তেছি। তো মোটামুটি আমার একটি ধারণা আছে, আমার প্রিপারেশন আছে, তাছাড়া আমি অ্যানালাইসিস করেছি। সেই অনুযায়ী তোমাদের জন্য একটি গাইডলাইনের আয়োজন করছি। তো দেখো, তো এই পেজে মোটামুটি এটাই ছিল। এরপরে যদি পরের পেজে যাই, দেখি কি আছে সেখানে। আচ্ছা দেখো, এই পেজে আছে আমাদের মানবন্টন। মানবন্টন আমি একটু আগে বলছি, তাও দেখো আরেকবার যদি একটু বলি। আচ্ছা দেখো, গত পেজে লেখা চলে আসছিল। আচ্ছা দেখো, তাহলে বি ইউনিটের মানবন্টনটা হচ্ছে আমাদের বাংলায় থাকবে 20, ইংরেজিতে 20, ম্যাথে 20, জিকেতে 15, আইকিউতে 5। এই হচ্ছে মোট 80 মার্কের এক্সাম হবে। ঠিক আছে, তো 80 মার্কের মধ্যে দেখো
একটা ব্যাপার আছে যে আমরা অনেকেই মনে করি যে 1 ঘন্টা পরীক্ষা এবং 80 মার্কের পরীক্ষা, কিন্তু ব্যাপারটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে ওরা 1 ঘন্টা পরীক্ষা নেয় না, ওরা কি করে 55 মিনিটের পরীক্ষা নেয়। অর্থাৎ 5 মিনিট তোমাকে ওরা লেখার জন্য দিবে, আর 5 মিনিট পরে ওরা পরীক্ষার লেখা স্টার্ট করতে বলবে। তো এখন দেখো সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, নর্মালি তোমাদের একটা বিষয় কিন্তু মোটামুটি যারা প্রিপারেশন নিতেছো জানো বা লোকমুখে হলেও শুনছো যে অন্যান্য ভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ভার্সিটি অনেকটাই ডিফারেন্ট। অনেকটা ডিফারেন্ট কিরকম, যে ওরা কি করে প্রতিবার দুইটা কারণ, একটা হচ্ছে শিফট ভিত্তিক পরীক্ষা নেয়, এই কারণে দেখা যায় যে অনেক কোশ্চেন করা লাগে, অর্থাৎ তোমার পুরো বই থেকেই কোশ্চেন আসে। আর দ্বিতীয়ত ওরা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করে, যেমন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা সেখানে বাংলায় যেরকম কোশ্চেন আসে ওরা কি করে একটু ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেন ঢুকায়, যেমন যেগুলা নর্মালি সিলেবাসে থাকে না বা অন্যান্য ভার্সিটিতে আসে না। এই কারণে যারা জাহাঙ্গীরনগরে ফোকাস করে প্রিপারেশন নেয় ওদের একটু আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগে। সেক্ষেত্রে কিছু বই আলাদা পড়া লাগে। দেখা যায় যে লিজেন্ড কেয়ারের খন্দকার জিকে আছে, এটা কিন্তু সম্পূর্ণ যেও ফোকাস করে লেখা। তো এক্ষেত্রে তুমি জিকের জন্য অবশ্যই খন্দকার জিকে তোমার মাস্ট পড়া লাগবে যদি জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিয়ে থাকো বা পরীক্ষা দেওয়া বা চান্স পাওয়ার টার্গেট তোমার থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর কি বলে খন্দকার আইকিউ আছে, খন্দকার ম্যাথ আছে। এই 3টা বই তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও তোমার অবশ্যই পড়া লাগবে। যদি বলো যে বাংলা ইংলিশের ক্ষেত্রে তুমি অন্যান্য বই পড়লেও হবে না, এরকম না, হবে, কিন্তু তোমার এই 3টার জন্য এই খন্দকার জিকে, খন্দকার ম্যাথ এবং খন্দকার আইকিউ পড়া লাগবে, কারণ ওরা বি ইউনিটে ফোকাস করে বইটা লিখছে। আর আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে যে তোমাদের কি পড়া লাগবে, বাংলার ক্ষেত্রে আলাদা কি পড়া লাগবে, আমি শুধু সেটাই আজকে তুলে আনছি। যেমন বাংলার ক্ষেত্রে নর্মাল ব্যাকরণ সব জায়গায় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পড়তেছো, ইংলিশের ক্ষেত্রে নর্মাল ব্যাকরণ সব জায়গায় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পড়তেছো, কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে বাংলা আর বাড়তি কি আসবে, ইংলিশের জন্য আর বাড়তি কি আসবে, আমি সেটা আজকে লিখছি। তো দেখি পরে যে স্লাইড আসে সেখানে দেখবো। ঠিক আছে, তাহলে মানবন্টনটা বুঝছি আমরা। আচ্ছা, এবার দেখি পরের স্লাইড আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আচ্ছা, এবার আসি বিষয়। প্রথমেই বলছিলাম যে জাহাঙ্গীরনগরের অন্যতম একটি ডিমান্ডেবল ইউনিট হচ্ছে বি ইউনিট। কেন, দেখো এখানে তোমার যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে মানে চারটা না, সবগুলাই সাবজেক্ট হচ্ছে রয়্যাল সাবজেক্ট। তার মধ্যে কিছু সাবজেক্ট আছে যেগুলো মূলত আর্টসের যখন 9 থেকে আর্টসে ভর্তি হয় টার্গেটে থাকে এগুলো, এই সাবজেক্টগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তার মধ্যে দেখো প্রথমে আছে একটা হচ্ছে অর্থনীতি। আচ্ছা সরি, ওকে দেখো, আচ্ছা পাশ থেকে হয়তো দেখা যায় না। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের সবচেয়ে টপ যে রয়্যাল সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে অর্থনীতি বি ইউনিটের। কারণ আগে ছিল তোমার আইন, তো আইন এখন নাই, ওরা আলাদা ইউনিট করছে, এই কারণে আমি ওটা কথা বলতেছি না, শুধু বি ইউনিটের কথাই বলতেছি। যে এখন যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে দেখো টপ সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। তারপরে দেখো আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটাও একটা পছন্দের শীর্ষে। কারণ একটা বিষয় জানো যে যেখানে বাংলাদেশ এমন একটা সিচুয়েশন, যে যেখানে পড়ুক না কেন দিন শেষে সবার একটা টার্গেট থাকে বিসিএস। তো দেখো লোক প্রশাসনে কেউ যদি আগে থেকেই পড়ে তার ক্ষেত্রে কিন্তু বিসিএস এর জন্য জিনিসটা আরো ইজি হয়ে যায়। এই কারণে এখন অনেকেই টার্গেট থাকে যেহেতু আমি পরে বিসিএস দিবই, অন্যান্য সাবজেক্ট পড়ার কি দরকার, আমি লোক প্রশাসন পড়বো। আর বিশেষ করে জাহাঙ্গীরনগরের লোক প্রশাসন কিন্তু খুবই একটা কি বলে রয়্যাল সাবজেক্ট, এটা পড়ে গোলাপান খুবই একটা ভালো আছে, ক্যারিয়ার আছে, বা বিশেষ ক্যারিয়ার হওয়ার জন্য আরো ভালো। তারপরে দেখো আছে যে ভূগোল, আরেকটা আছে গভর্নমেন্ট পলিটিক্স, অর্থাৎ অন্যান্য ভার্সিটির যেটা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে পড়ে। তারপর আছে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বা ইউআরপি, এটাও খুব ভালো একটা সাবজেক্ট, নৃবিজ্ঞান। তো মোট কথা দেখো 6টা সাবজেক্ট আছে এখানে বি ইউনিটে, 6টা সাবজেক্টই রয়্যাল সাবজেক্ট বলা যায়। তাছাড়া এখানে কোনো কি বলে আহুল ফাহুল কোনো সাবজেক্ট নাই, তুমি চান্স পেলেই তুমি একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা। আর যদি টপ করতে পারো তাহলে তো তোমার নিজের ইচ্ছা মতো সাবজেক্ট নিতে পারবা। আচ্ছা, তো দেখো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটের সাবজেক্ট। তো তারপরের স্লাইডে যদি যাই দেখি কি আছে সেখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাজেশন এন্ড গাইডলাইন। ওকে দেখো, সাজেশন এন্ড গাইডলাইনের ব্যাপারে আমি প্রথমে একটু বলছিলাম যে নর্মালি অ্যাডমিশনের সময় সাজেশন বলতে কোনো
নির্ধারিত টপিক বলে দেওয়া উচিত না। কেন উচিত না? যে অ্যাডমিশনটা হচ্ছে যে তোমার একটা টেস্ট কিরকম, যে তুমি পুরো পুরো বই বা তোমার কতটুকু জ্ঞান আছে, তুমি কতটুকু পড়ছো, ওইটার উপরে বেস করে কিন্তু পরীক্ষাগুলো হয়। এখন কেউ যদি তোমাকে কোনো কোচিংয়ে হোক বা কোনো বড় ভাইয়া হোক বা টিউশনে হোক, কেউ যদি তোমাকে নির্দিষ্ট করে যে 5টা 7টা বা 10টা এই টপিকগুলো পড়, গত বছর এই টপিকগুলো থেকে কোশ্চেন এসেছিল, এবারও আসবো, এগুলো পড়লে তোরে না, এগুলো যদি শুনো বা বলে থাকে, আসলে একটা হচ্ছে ওই বড় ভাইয়ের ভণ্ডামি, আর তুমি যদি সেটা মানো তোমার হচ্ছে বোকামি। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার ইংলিশের ক্ষেত্রে 20 থেকে 30টা যত গ্রামার টপিক আছে সবগুলো পড়া লাগবে। বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র মেইন বই থেকে শুরু করে ব্যাকরণের সব পড়া লাগবে। তবে একটা বিষয় যে সাজেশনের ক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে তুমি সব পড়বা ঠিক আছে, কিন্তু এখানে একটা টাইম ফিক্সড করা থাকে যে 3 মাস 4 মাস, বা এখন তো আরো টাইম এগিয়ে আসছে, মাত্র 2 মাস বা 1.5 মাসের মতো টাইম আছে। এক্ষেত্রে তুমি কি করবা, যে আগে পরে যাই পড়ছো বা মোটামুটি এতদিন যা পড়া হয়েছে সেগুলোর পাশাপাশি এখন কিছু টপিক সিলেক্ট করে তোমার নিজের ইচ্ছায় হোক বা আমাদের গাইডলাইন থেকে হোক, ওইগুলো একটু বেশি ফোকাস করা, যাতে ওইগুলো থেকে কোশ্চেন আসলে তুমি পারবা, বা ওইগুলো থেকে কোশ্চেন আসার একটু পসিবিলিটিস বেশি থাকে। আর আগেই বলছিলাম যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন না হলেও অনেকটাই ভিন্ন। ওরা কি করে, যে একটু ভিন্ন টাইপের কোশ্চেন করে, যেমন ইংলিশের ক্ষেত্রে লিটারেচার থেকে ব্যাপক কোশ্চেন করে, যেটা অন্যান্য ভার্সিটিতে করে না। তারপরে বাংলার ক্ষেত্রে যেমন যদি বলি ছন্দ, অলংকার, এই টাইপের কিছু টপিক আছে, এগুলো থেকে জাহাঙ্গীরনগর বরাবরই কোশ্চেন করে। তো সেই অনুযায়ী আমি তোমাদের জন্য আজকে কিছু টপিক সিলেক্ট করেছি শুধু জাহাঙ্গীরনগর ইউনিট টার্গেট করে, মানে অনেকগুলো না, যে তুমি অন্যান্য পাশাপাশি যেগুলো পড়ছো ওগুলো তো পড়ছোই, আমি কিছু টপিক সিলেক্ট করছি অল্প কিছু, 5টা 7টা করে, যেগুলা তুমি মাস্ট জাহাঙ্গীরনগরের বি ইউনিট পরীক্ষা দেওয়ার আগে তোমার কভার করা লাগবেই। আচ্ছা, তাহলে সেগুলো দেখি আসলে কি পরের ইতে পাওয়া যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো, এই যে আমাদের প্রথমে বাংলা এসেছে। তো প্রথমেই দেখিয়েছিলাম যে বাংলায় হচ্ছে 20 মার্ক। তো বলতেই পারি যে বাংলা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হবে বি ইউনিট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, কারণ এই 20 মার্কে তোমার অনেক কিছুই পার্থক্য করে দিবে। তো দেখো, আমি এটা কিন্তু শুধু আগেই বলছি যে এটা হচ্ছে বি ইউনিটকে টার্গেট করে আমি করছি। দেখো উপরেরটাতে। আচ্ছা দাঁড়াও, ওকে দেখো, হলুদ দেখা যায় না, হলুদ দেখা যায় না, লাল নেই। ঠিক আছে, না দেখা গেলে আমি একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও। ওকে দেখো, তো আমি এখানে দুইটা টাইপে ভাগ করছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সাহিত্য পার্ট, আর একটা হচ্ছে ব্যাকরণ পার্ট। তো দেখো, এখন বলতে পারো যে এখানে তো অনেক কম টপিক, এগুলো পড়লে কি হয়ে যাবে বিউনিটের জন্য? আমি বলছি যে না, তুমি বাকিগুলো তো পড়ছো এতদিনে বা পড়বা, এগুলো হচ্ছে মানে কি বলে 3 স্টার টাইপ। আমরা পড়ার সময় বলি না যেগুলো 3 স্টার, এগুলো ইম্পর্টেন্ট অনেক, এগুলো পরীক্ষার আগে পড়বো বা দেখে যাবো রাতে। তো এগুলো হচ্ছে তোমার এই 3 স্টার টাইপ জাহাঙ্গীরনগরের বি ইউনিটের ক্ষেত্রে, যেগুলো থেকে প্রতিবারই কম না বেশি কোশ্চেন এগুলো থেকে আসে। তো দেখো, তো প্রথমে যদি সাহিত্যের পার্টটা দেখি, তো দেখো সাহিত্যের পার্টের প্রথমে বলছি যে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র বলতে এটা বুঝাইছি যে মেইন বই, মেইন বুক, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যে বাংলা প্রথম পত্র বইটা ছিল, ওইটা তোমার খুব ভালোভাবে পড়া লাগবে। কারণ জাহাঙ্গীরনগরের বি ইউনিটে এই বাংলা প্রথম পত্রের মেইন বই থেকে তোমার অনেক কোশ্চেন আসে, যেমন কবিতা হোক বা গল্প হোক। অনেক সময় দেখা যাবে কম যে কি গল্পের একটা লাইন তুলে দিয়ে বলে যে এই লাইনটা কোন গল্পের ছিল, তখন তুমি যদি বাংলা প্রথম পত্র মেইন বই না পড়ো, সেটা অ্যান্সার করা খুবই টাফ বা পারবাই না।
তারপরে আসে শব্দার্থ। ওকে, দেখো যে শব্দার্থর মধ্যে এটা ওই বাংলা প্রথম পত্রের মেইন বইয়ের শব্দার্থ। তারপরে দেখো কবিদের সাহিত্যকর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট। কবিদের সাহিত্যকর্ম এটা অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে একটা সাহিত্য একটা নাটকের নাম দিয়ে বলবে এই নাটকটি কোন কবির লেখা, বা এই নাটকটি কবি কোন সালে লিখছে, এরকম। তো কবিদের সাহিত্যকর্মের মধ্যে নাটক, উপন্যাস, তারপরে তোমার কবির মোট কথা কবিকে নিয়ে পড়া লাগবে, যে কবির জন্ম, মৃত্যু, কবির বেড়ে ওঠা, কোথায় কি আসার বিষয়, সবগুলো বাংলা প্রথম পত্রে দেখবা যে গল্পের আগে কবি পরিচিতি দেয়া আছে, ওইটা ভালো মতো পড়বা। আর এই যে আরেকটা বলছে এখানে কবিতা মুখস্থ, এটা আগেই বলছিলাম যে একটা কবিতার লাইন তুলে দিয়ে বলবে যে এই লাইনটা কোন কবিতা। তখন যদি কবিতা মুখস্থ, যদিও অনেক কবিতা মুখস্থ করা সম্ভব না, কিন্তু অনেকবার রিডিং পড়বা, কয়েকবার রিডিং পড়বা, তাহলে তোমার মাথায় চলে আসে যে এই লাইনটা ছিল ওই কবিতা। আর তারপর একটা আছে এখানে যে সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম প্রথম। আচ্ছা, প্রথম বলতে যে এই কোন সাহিত্যটা কবির প্রথম সাহিত্যকর্ম, এরকম। তো সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, যেমন এরকম আসে যে রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল, বা ওই কবির উপাধি কি ছিল, এরকম। এগুলো হচ্ছে মূলত বি ইউনিটের সাহিত্যকর্মের জন্য। এখন দেখো এই সাহিত্যকর্মটা কিন্তু তোমার বি ইউনিট, সি ইউনিট দুইটাই কভার করবে, কারণ সি ইউনিটও এই টাইপের কোশ্চেন হয়। যদিও সি ইউনিটে তোমাদের অদিতি আপু আছে, ও তোমাদের সি ইউনিটের জন্য আলাদা একটি গাইডলাইন দিবে। তো আমি আজকে বি ইউনিটে নিয়ে ফোকাস করতেছি। তো আশা করতেছি আমি আজকে এগুলো বলার পরে বা টপিকগুলো তোমাদের বলার পরে তোমাদের বি ইউনিট নিয়ে আর কিছু ভাবাও লাগবে না, আর কোনো ভিডিও দেখা লাগবে না, শুধু তোমার যেই বইটাই আছে বইটা সাথে নিয়ে আর আমার এই টপিক সিলেক্টেড টপিকগুলো সাথে নিয়ে ঘুমায়া পড়বা। 2 মাস পরে জাহাঙ্গীরনগরে তোমাদের সাথে আমার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি এবার ব্যাকরণ পার্টে আসি। আচ্ছা দেখো, ব্যাকরণ পার্টে আমি মাত্র এখানে 6টা টপিক আনছি, কিন্তু ব্যাকরণ পার্টে আরো অনেক টপিক আছে, ওইগুলো টুকটাক তোমরা আগে পরে পড়েছো বা এখনো পড়তেছো। আর এই 6টা টপিক হচ্ছে বিশেষ করে এই বি ইউনিটের জন্য। তো দেখো প্রথমে আছে আমাদের ব্যাকরণিক ইতিহাস। আচ্ছা দেখো, এই ব্যাকরণিক ইতিহাস কিন্তু নর্মালি অন্যান্য ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা পড়ো না বা পড়া তেমন একটা লাগে না, কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে এই ব্যাকরণিক ইতিহাসটা ইম্পর্টেন্ট, এখান থেকে ওরা কোশ্চেন করে। তারপরে দেখো ছন্দ ও অলংকার, এটাও একটা কি বলে 3 স্টার টাইপ কোশ্চেন, এটা থেকে কোশ্চেন করে। আর আরেকটা কথা আমি আগেও বলছি, দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু শিফট ভিত্তিক কোশ্চেন করে। দিনে যদি 6টা শিফটে পরীক্ষা হয়, তাহলে দেখো 6টা শিফটের জন্য কিন্তু আলাদা আলাদা কোশ্চেন করা হয়, কোনো শিফটের কোশ্চেনের সাথে কোনো শিফটের কোশ্চেন মিলে না। এই কারণে কিন্তু তোমার এগুলো ভালো মতো এবং বেশি টপিক পড়া লাগবে, কারণ 6-20 কত 120, 120টা যদি কোশ্চেন করে, 120টা কোশ্চেন করার জন্য তো ওদের সব টপিক থেকে কোশ্চেন করা লাগবে। আর আমি যেগুলো বলতেছি এগুলো থেকে কোশ্চেন করাই লাগবে, কারণ এগুলো ছাড়া ওরা কোশ্চেন বানাতে পারবে না, বানায়ও না নর্মালি। তারপরে দেখো ধ্বনি, ধ্বনিটা কমন, এটা তোমরা সব ভার্সিটির ক্ষেত্রে পড়ো। ধ্বনি, সমাস, সন্ধি, এগুলো সব ভার্সিটির ক্ষেত্রে পড়ো। আর এই ভার্সিটির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট একটা আছে প্রকৃতি প্রত্যয়। তো দেখো এই ছিল মোটামুটি বাংলার ক্ষেত্রে বি ইউনিটের জন্য টপিক। আমি এগুলো সিলেক্ট করে দিয়েছি, তোমরা এগুলো ফোকাস করে পড়বে। আচ্ছা তারপরে দেখো, এরপরে যদি পরের স্লাইডে যাই, দেখি কি আছে এখানে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইংলিশ। কারণ ইংলিশ নিয়ে আমরা অ্যাডমিশন টাইমে যে ইউনিটের হই না কেন বা যেই ভার্সিটিতে পরীক্ষা দিই না কেন, ইংলিশ নিয়ে আমাদের সবচেয়ে বেশি টেনশন থাকে, আর ইংলিশ নিয়ে আমরা ভয় পাই। যদিও ইংলিশ নিয়ে ভয় পাওয়া আসলে উচিত না, বা কারণ ভয় পাওয়ার কারণও নাই। তো দেখো, আর জাহাঙ্গীরনগর ইংলিশের ক্ষেত্রে তো একটু পার্থক্য আছে, আমি আগেও বলছি। সেটা হচ্ছে দেখো একবারে প্রথম এবং 3 স্টার। আচ্ছা তারাও আগের গুলো একটু মুছে নিই। ওকে, তো দেখো সেটা হচ্ছে প্যাসেজ, এটা 3 স্টার দিলাম। কি কারণে? দেখো প্যাসেজ কিন্তু অন্যান্য ভার্সিটিতে আসে না, বা আসলেও 2-1টায় আসে, তাও খুব কম। কিন্তু জাহাঙ্গীরনগরের বি ইউনিটের ক্ষেত্রে প্যাসেজটা বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওরা কি করবে, তোমাকে প্রথমেই একটি বিশাল একটি প্যাসেজ দিয়ে দিবে, ওটা পড়তেই তোমার 5 মিনিট চলে যাওয়ার কথা, এরকম একটি প্যাসেজ দিয়ে দিবে, এবং এই প্যাসেজ দিয়ে সেখান থেকে 5টা কোশ্চেন করবে। এটা 5টা কোশ্চেন। নর্মালি কিন্তু 5টা কোশ্চেনের জন্য তোমার 10টা টপিক পড়া লাগে, কিন্তু প্যাসেজ থেকে
তোমার 5টা কোশ্চেন দিবে এবং ওই প্যাসেজ থেকেই 5টা কোশ্চেন, প্যাসেজের বাইরে কোনো কোশ্চেন না। এখন তুমি যদি আগে থেকে জানো যে হ্যাঁ আমার পরীক্ষায় একটি প্যাসেজের সম্মুখীন হওয়া লাগবে, প্যাসেজ প্রথমেই একটি প্যাসেজ দিয়ে দিবে, বড় প্যাসেজ, আমি আগে থেকেই প্যাসেজের প্রিপারেশন নিয়ে নেই বা অনেকগুলো 50টা 20টা 30টা প্যাসেজ প্র্যাকটিস করে যাই বাসা থেকে, তাহলে তোমার জন্য পরীক্ষায় এই 5 মার্ক পাওয়া খুব ইজি হবে এবং খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। এই কারণে বি ইউনিটে যারা প্রিপারেশন নিতেছো বা নিতে চাও, আগামীতে নিতে চাও, এখন শুরু করো নাই, তারা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট, মানে খুব মনোযোগ সহকারে এবং এটাকে ফোকাস করে প্যাসেজ পড়বা। এখন প্যাসেজের জন্য আবার একটা বলতে পারো যে ভাইয়া প্যাসেজ কোথা থেকে পড়বো। এখন দেখো এই প্যাসেজের ক্ষেত্রে দেখা যায় যে তোমার ইংলিশ টেক্সট বুক যেটা আছে সেটা থেকে নর্মালি না আসলেও যে প্যাসেজগুলো আসবে ওগুলো তোমরা কোনো কোশ্চেন ব্যাংক থেকে, জাহাঙ্গীরনগরের বিগত একটা কোশ্চেন ব্যাংক ধরে 10 বছরের বি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমার এনাফ। কারণ ওইখানে প্রতি বছর দেখা যায় 1-2টা করে প্যাসেজ থাকে, আর এই শিফট থেকে সব শিফটগুলো দেখলে আর সেই প্যাসেজগুলো প্র্যাকটিস করলে তোমার একটি ক্লিয়ার ধারণা পাবে। তো একটা বিষয় যে এটা মনে করো যে ভাই আমি 20টা প্যাসেজ পড়ছি, আমার 20টার মধ্যে একটা কমন পড়বে, প্যাসেজ কিন্তু কমন পড়বে না। তবে তুমি যদি প্যাসেজগুলো প্র্যাকটিস করো তাহলে একটা ধারণা হবে যে হ্যাঁ এভাবে প্যাসেজ একটু সারমর্ম বুঝতে পারলে বা এভাবে রিডিংটা পড়ে গেলে আমি অ্যান্সার করতে পারি। এই কারণে প্যাসেজ সেটা যে বই থেকে হোক, ইংলিশ টেক্সট বুক আছে, তারপরে তোমার কি বলে যে কোশ্চেন ব্যাংক আছে, সেগুলো থেকে প্যাসেজ প্র্যাকটিস করা। তারপর 2 নম্বর আছে আমাদের ভোকেব পার্ট। দেখো এটা নর্মাল যে ভোকেব পার্টটা সব ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা ঢাকা ভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর ভার্সিটি হোক, চট্টগ্রাম ভার্সিটি হোক। তো ভোকেব পার্টের ক্ষেত্রে তোমরা পড়ো সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে আরো কি আছে, গ্রুপ ভার্ব আছে, প্রিপোজিশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। তো যেগুলো আর কি ভোকেবুলারির মধ্যে আছে সবগুলাই পড়বা, কারণ এই ভোকেব পার্টটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, এটা লাগবে তোমার। আর তারপরে আছে কি আচ্ছা এই যে মিসেলেনিয়াস, এটা দেখো এটা যদিও ভোকেব না, এটা হচ্ছে তোমার আমি আলাদাভাবে লিখছি কি কারণে, যে এটা অন্যান্য ভার্সিটিতে একটু কম আসলেও তুলনামূলক জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে, এই কারণে আলাদাভাবে লিখছি, এটা পড়বা। তারপরে দেখো অ্যানালজি। আচ্ছা অ্যানালজিটা ভোকেব পার্টের মধ্যে পড়ে, তাও আমি এটা আলাদাভাবে লিখছি কারণ অ্যানালজি থেকেও হিউজ কোশ্চেন আসে। আর অ্যানালজি পড়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা আরেকটা আছে, অ্যানালজি পড়তে গেলে তুমি যদি অপশনগুলো অ্যানালাইসিস করো তাহলে তোমার অন্যান্য ভোকেবুলারি পার্টটা হয়ে যায়, সিনোনিম হয়ে যায়, অ্যান্টোনিম হয়ে যায়, এই কারণে অ্যানালজিটা মনোযোগ সহকারে পড়বা। আর এই যে তারপর আছে লিটারেচার, এটা আমি প্রথমেই বলছিলাম যে এটা অন্যান্য ভার্সিটিতে তুলনামূলক কম আসলেও জাহাঙ্গীরনগরের প্যাসেজটা এবং লিটারেচার এই দুইটা বেশি ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে, এগুলো থেকে আসে এবং তোমাদের ক্ষেত্রে আসবে এটা বলতে পারি। আচ্ছা তারপরে আরেকটা আছে সর্বশেষ যে আদার্স গ্রামাটিক্যাল পার্ট, এটা বলছি কি কারণে, জাগিয়ে বলছিলাম যে আমি বেশি কিছু এখানে আনি নাই, মানে আরো যে অন্যান্য গ্রামাটিক্যাল টপিক গুলো আছে ওগুলো আনি নাই, কিন্তু তোমরা এগুলো পড়বা, এগুলো ইম্পর্টেন্ট। আর বাকি যে 5টা দিছি এগুলো হচ্ছে এইটার জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে ইংলিশের জন্য এখানে এটাই আছে। তারপরে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা এবার দেখো ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে এরকম একটা সাবজেক্ট, কারোর জন্য এটা একটা ট্রাম্প কার্ড হিসেবে, মানে ও ট্রাম্প কার্ড হয়, আর কারোর জন্য এটা চান্স না পাওয়ার ক্ষেত্রে একটা বার্ডেন হয়। কিরকম, যে আমি প্রথমে বলছি বি ইউনিটে সায়েন্সের স্টুডেন্ট এক্সাম দেয়, আর্টসের স্টুডেন্ট এক্সাম দেয়, কমার্সের স্টুডেন্ট এক্সাম দেয়। এখন তুমি যদি আর্টসের হও এবং বলো যে ভাই আমি তো সেই 8-9 থাকতে বা 10 পর্যন্ত ম্যাথ পড়ে আসছি, তারপরে আর এতদিন ম্যাথ ধরি নাই, ম্যাথ পড়বো না, তাহলে আমি ম্যাথ না পড়ে পরীক্ষা দেবো, তাহলে তোমার কিন্তু ডিরেক্ট বলে দিয়ে তোমার চান্স হবে না। কি কারণে, আগে বি ইউনিটে ম্যাথে ছিল মাত্র 5 মার্ক, ওই সময় দেখা যাইতো যে ম্যাথ স্কিপ করলেও ওই 5টার মধ্যে 2-1টা আন্দাজ লাগায় নাম্বার পাইলে তোমার চান্স হয়ে যাইতো। এবার যেহেতু তোমার দেখো এবার যেহেতু ম্যাথে হচ্ছে 20 মার্কস এবং এটা বাংলা ইংরেজি সমান, আর এই 20 মার্কসের ক্ষেত্রে তোমার এখন থেকেই ওই বাংলা ইংলিশ জিকের পাশাপাশি ম্যাথের প্রিপারেশন নেওয়া লাগবে। কারণ 20-এর মধ্যে দেখা যায় যারা একটু ম্যাথ ভালো পারে ওরা কিন্তু
18 বা 20 পেয়ে যেতে পারে, ওরা কিন্তু অনেকটা আগায় যায়। তুমি যদি প্রিপারেশন না নাও, তুমি 20টার মধ্যে আন্দাজে দাগাইলে পাসের বেশি পাবা না, বা পাসও নাও পেতে পারো, উল্টা নেগেটিভ মার্ক খেতে পারো। এই কারণে এখন থেকে তুমি যেই গ্রুপেরই হও না কেন, এখানে এক্সকিউজ দেওয়ার কোনো মানে নাই। যেহেতু অ্যাডমিশনে নামছো, এটা একটা ভর্তি যুদ্ধ, এখানে তুমি আমি আরো যারা আছে সবাই সমান, সবাই একটা সিটের জন্য কিন্তু লড়তেছে। তাই তোমাকে এখন থেকেই এই ম্যাথের জন্য, আচ্ছা ম্যাথের জন্য আমি একটা তোমাকে সিউরিটি দিতে পারি, সেটা হচ্ছে যে আমি এখানে যে 10টা বা 11টা টপিক দিছি, এই টপিকগুলো যদি তুমি প্র্যাকটিস করো এখন থেকে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো টপিকগুলো থেকে, এই টপিকের বাইরে তোমার কোশ্চেন আসবে না। যদি আসে 2-1টা আসবে, ওইগুলো তোমার জন্য যেরকম তুমি যেরকম পারবে না, অন্য একজনও পারবে না। কিন্তু আমি যে টপিকগুলো এখানে দিছি, এই টপিকগুলো যদি তুমি শেষ করতে পারো, তাহলে 100% তুমি 20-এর মধ্যে মিনিমাম 50 বা 50 আপ পাবা। আর দেখো এখানে টপিকগুলো কিন্তু আমি কোনো নতুন টপিক দেই না, এগুলো তোমরা 7, 8 এই পর্যন্ত পড়ে আসছো। দেখো এখানে নর্মাল পাটিগণিত, বীজগণিত, শুধু এখন প্র্যাকটিসের অভাব, যে ইন্টারমিডিয়েট আইসা এগুলো প্র্যাকটিস করো নাই, এখন যেহেতু বিএড এক্সাম দিবা তোমার প্র্যাকটিস করা লাগবে। তো দেখো প্রথমেই আছে এখানে সংখ্যা। তো সংখ্যার মধ্যে কি, এটা দেখো খুব ইজি, যে বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো আমরা পড়ছি, এখন শুধু প্র্যাকটিসের ব্যাপার এইটা। তারপরে আছে দেখো লসাগু, গসাগু, এগুলা কি আহামরি কঠিন, এগুলো তো আমরা পড়ছি সেই 6-7। তারপরে দেখো ভগ্নাংশ, বয়স, বয়স দেখো এটা 5-এ সবচেয়ে বেশি পড়ছি, মাতা পিতার ম্যাথ করতাম আমরা, পুত্রের বয়স এত হলে মাতার বয়স কত, এরকম এই টাইপের বয়স। তারপরে দেখো সময়, দূরত্ব, গতি, অনুপাত, সমানুপাত, তারপরে শতকরা, লাভ, ক্ষতি, প্রত্যেকটা টপিক দেখো আমাদের আগে পড়া, এখন শুধু প্র্যাকটিস। তারপরে দেখো বীজগণিতীয় সূত্রাবলী, আগে পড়ছি a + b² a² + b², এই টাইপের। তারপরে দেখো সূচক ও লগারিদম, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। এবং জ্যামিতির মৌলিক ধারণা, এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা এই 11টা টপিক আমি সিলেক্ট করে দিছি ম্যাথের জন্য। তোমরা এই 11টা টপিক শেষ করো, মাস্ট তুমি ম্যাথে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। আর ম্যাথে যদি তুমি ভালো মার্ক পাও, তোমার বিএনএতে চান্স হবে, কারণ এই ম্যাথের কারণে গত বছর থেকে কেউ চান্স পায়, কেউ চান্স হারায়। কারণ ম্যাথটাকে যারা ভয় পায় বা ম্যাথের জন্য আগে ডিপ্রেসড হয়ে যায়, যে আমি তো ম্যাথ পারি না, আমি ম্যাথ দিব না, ম্যাথ স্কিপ করে চান্স পাবো, তার জীবনেও চান্স হবে না। কারণ বাংলা তুমি যত করো, আরেকজন যত কম পড়ুক, তোমার বাংলা ওর আর তোমার মধ্যে তেমন একটা ডিফারেন্স হবে না, হয়তো 2, 3, 4 মার্কের ডিফারেন্স হবে, এর বেশি হবে না। ম্যাথে যদি তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারো, তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথের ব্যাপার মোটামুটি এটা বুঝছি। তারপরে দেখি কি আছে, আরেকটা আমাদের আছে হয়তো। ওকে আচ্ছা দেখো ওকে দেখো আমাদের সর্বশেষ এবং খুব মজার একটা বিষয় হচ্ছে আইকিউ। এই আইকিউটা এটা জাহাঙ্গীরনগরের শুরু থেকেই ছিল, আর এই আইকিউটা এটা চেঞ্জ হয় নাই, আগেও 5 মার্ক ছিল, এখনো 5 মার্ক আছে। আর আইকিউতে 5-এ 5 পাওয়া খুবই ইজি। এই 5-এর মধ্যে তুমি 2, 3, 1 মার্ক যদি ছেড়ে দাও, তো এটা তোমার জন্য একটা সমস্যা হবে। তাই আইকিউতে এখন থেকে ইম্পর্টেন্স দেওয়া লাগবে। আর আমি আইকিউর জন্য দেখো 5 মার্কের জন্য 5টা টপিক দিয়ে দিছি। এই 5টা টপিক পড়লে তুমি 5-এ 5 না পেলেও 4টা বা 3টা শিওর কমন পড়বে। তো দেখো এই জন্য আমি 5টা টপিক দিছি। এগুলোর মধ্যে প্রথমে আছে ব্লাড রিলেশন। দেখো এটা প্রতিবারই আসে, প্রতিবারের ন্যায় তোমাদের বেলাতেও আসবে। ব্লাড রিলেশনটা হচ্ছে যে এরকম বলে যে এক্স ওয়াই এর মাতা বি সি এর খালাতো ভাই ওর ফুফাতো বোন, তাহলে এক্স ওয়াই এর কি হয়, মানে এরকম একটা 4-5 জনের একটা ঝামেলা দিয়ে তোমাকে বলবে যে ওর কি হয়। সেটা তুমি বের করার প্রসেস আছে, যে আমরা ক্লাস নেওয়ার সুযোগ পেলে সেই ক্লাসে আমি ইজিলি তোমাদের বুঝাই দিব। এখন জাস্ট আমি টপিকের নামগুলো বলতেছি, টপিকগুলো খাতায় নোট করে নিবা বা এগুলো তোমরা দাগায় নিবা, এগুলো পড়বা। তারপরে দেখো আছে ঘড়ি ও সময়। আচ্ছা ঘড়ি ও সময়, এটা একটা ম্যাথ টাইপের আছে, যে ঘড়িতে এখন 9টা 30 বাজে, তাহলে ঘন্টা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, এরকম কিছু থাকে, এগুলো ক্লাস করলে বুঝতে পারবা। তারপরে আছে সাংকেতিক বিন্যাস। আচ্ছা তারপরে আছে চিত্রগত সমস্যা। আচ্ছা দেখো একটা চিত্র দিয়ে, যে কোনো একটা চিত্র তোমাকে এলোমেলো করে আঁকা, বলবে যে চিত্রের মধ্যে কয়টা ত্রিভুজ আছে,
বা এই চিত্রের সাথে আরেকটা চিত্রের মিল বা অমিল কি এরকম। আর সর্বশেষ আরেকটা টপিক দিয়েছি, সেটা হচ্ছে সারি ও অবস্থান বিষয়ক দক্ষতা। এটা ইজি, যেমন ছোটবেলা আমরা স্কুলে কি করতাম, যে কি বলে পিটি করতাম না, তখন এরকম বলবে যে এরকম সারিতে 10 জন দাঁড়িয়ে আছে, তো পিছন থেকে ও কত নাম্বার, সামনে থেকে ও কত নাম্বার, এরকম করে একটা বলবে যে সারি অবস্থান বিষয়ক দক্ষতা। জাস্ট আইকিউটা হচ্ছে এটা পড়ার তেমন বিষয়, এটা হচ্ছে তোমার জেনারেল নলেজ দিয়ে তোমার অ্যান্সার করা লাগবে। এটা তুমি কমন পেতে পারো, নাও পেতে পারো, তখন তোমার তাৎক্ষণিক একটা বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করা লাগবে। তো দেখো এই ছিল আমাদের আইকিউ। আচ্ছা, তাহলে আমরা সবগুলো হয়তো কভার হয়েছে, বাংলা বললাম, ইংলিশ বললাম, ম্যাথ, আইকিউ। আর জিকেটটা হচ্ছে যে তোমাদের জিকের জন্য আলাদা তোমাদের অদিতি আপু ক্লাস নিবে, উনি জিকেটা বুঝিয়ে দিবে এবং টপিকও বলে দিবে, সেটা 20 ইউনিট একসাথে করে। আচ্ছা, পরের স্লাইডে দেখি কি বলছে, আর কিছু আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি টপিক এবং গাইডলাইন সেশনটা শেষ। এখন কথা হচ্ছে মেইন, এখন হচ্ছে টপিক শেষ হলে আমাদের মেইন যেটা আছে সেটা হচ্ছে দেখো যে লিজেন কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফ্রি ক্লাসেস ফর A+D ইউনিট। এখানে যদিও A+D ইউনিটের কথা বলছে, কিন্তু লিজেন কেয়ারে তুমি বি ইউনিট হোক, সি ইউনিট হোক, সবগুলোর ক্ষেত্রে তুমি অনেক ভিডিও পাবা। আর একটা মজার বিষয় হচ্ছে আমিও কিন্তু লিজেন কেয়ার স্টুডেন্ট ছিলাম, আমি চান্স পেয়েছি, আমি লিজেন কেয়ারে কোচিং করতাম, তো সেই থেকে আমার ভাইদের সাথে পরিচয় বা আমি স্টুডেন্ট ছিলাম। তো দেখো লিজেন কেয়ার আসলে জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু এটা একটা মানে লিজেন কেয়ার হচ্ছে একমাত্র কোচিং, ওরা শুধু জাহাঙ্গীরনগর নিয়ে ভাবে বা জাহাঙ্গীরনগর নিয়ে কোর্স লঞ্চ করে বা এক্সাম বেস হোক সবকিছু প্রোভাইড ওরা করে। আর বইয়ের কথা তো প্রথমেই বললাম যে খন্দকাস জিকে, খন্দকাস ম্যাথ, খন্দকাস আইকিউ। তো সহজ কথায় তুমি জাহাঙ্গীরনগর এক্সাম দিবা, কিন্তু তুমি লিজেন কেয়ার চিনোই না বা লিজেন কেয়ার বই পড়ো না, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা আসলে আমি ক্লাস নিতেছি এর জন্য বলতেছি না, আমি স্টুডেন্ট ছিলাম বা আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমি সে আলোকে বলতেছি। তো দেখো এখানে বলছে যে ফ্রি ক্লাসেস ফর A+D ইউনিট, তো যারা এ এবং ডি ইউনিটে আসছো তাদের জন্য ওরা ফ্রি ক্লাস প্রোভাইড করতেছে। এগুলো গ্রুপে লিংকও দেওয়া থাকে, তোমরা করতে পারবা। আর দেখো এখানে ক্লাস শিডিউলও দেওয়া আছে, তোমরা এই শিডিউলগুলো দেখো। এই শিডিউলগুলো 5 তারিখ থেকে শুরু হয়েছে একেবারে 10 তারিখ পর্যন্ত, প্রতিটা A+D ইউনিটের জন্য ইম্পর্টেন্ট কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি সব ক্লাসগুলো আছে। তোমরা এই ক্লাসগুলো চাইলে ফ্রিতে করতে পারো। এবং এগুলো ক্র্যাশ কোর্স, দেখো ক্র্যাশ কোর্স তোমার 10 মিনিট 20 মিনিট ক্লাস দিয়ে শেষ করবে না। ক্র্যাশ কোর্স মানে তোমার একটা সাবজেক্ট বা একটা টপিক ধরে, সাবজেক্ট না, একটা টপিক বা একটা অধ্যায় ধরে তোমার একদিনের মধ্যে পুরোটা শেষ করে দিবে। তোমাদের জন্য কি বলে বেস্ট উইশেস, তোমরা এখন থেকেই ভালো মতো প্রিপারেশন নাও। বি ইউনিটেরটা আমি দেখাইছি, তাও যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের ভিডিও কমেন্টে জানাবা। আর লিজেন কেয়ার তো পেজ আছে, গ্রুপ আছে, যে কোনো জায়গায় তোমরা ইনফর্ম করতে পারো। আর আজকে তো মাত্র শুরু, আজকে বি ইউনিটের গাইডলাইন দিলাম, এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যত গাইডলাইন হোক বা তোমাদের মানে যা যা তোমাদের দরকার, লিজেন কেয়ার সবসময় তোমাদের সাথে আছে। এবং আমরা তো জাবিয়ান ভাইয়া, আমরা তো যাবি খোঁজ খবর রাখি, বা আমরা এখানে স্টুডেন্ট, আমরা তো সবকিছু জানি কখন কিভাবে কি হবে, সবগুলো আমরা জানাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই এবং নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।